পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র বা আমেরিকা। প্রযুক্তি, সামরিক শক্তি আর বৈশ্বিক রাজনীতির মঞ্চে তাদের প্রভাব চোখে পড়ার মতো। কিন্তু ঠিক এই দেশের বুকেই আছে এমন কিছু জায়গা যা আমেরিকার বাইরের এক ভিন্ন জগৎ। আধুনিক ভবনের বদলে রয়েছে কাদামাটির কাঁচা ঘর, ঝলমলে আলোয় ভরা শহরের বদলে বিদ্যুৎহীন অন্ধকার, উন্নত চিকিৎসা ব্যবস্থার বদলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা অসুস্থ মানুষ। এই জায়গাগুলোকে বলা হয় রিজার্ভেশন। আর এখানেই বসবাস করেন আমেরিকার আদিবাসীরা, যাদের পূর্বপুরুষরা একসময় এই পুরো মহাদেশের প্রকৃত মালিক ছিলেন। আজ সেই মানুষগুলো নিজেদের ভূমিতে বাস করেন এক প্রকার বন্দী হয়ে, দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো। কিন্তু কিভাবে এমনটা হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে ফিরে যেতে হবে ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ে, যেখানে প্রতিশ্রুতি মানে ছিল প্রতারণা, শান্তি চুক্তি মানে ছিল ভূমিহরণ, আর সভ্যতার নাম করে চালানো হতো নিঃশব্দ এক নির্মূল অভিযান। আমেরিকা এই নামে পরিচিত হওয়ার বহু আগে এই বিশাল ভূখণ্ডে বাস করতেন কোটি কোটি আদিবাসী। তৃণভূমি, বন, মরুভূমি, পাহাড় আর নদীর মতো প্রকৃতির প্রতিটি অংশ তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। গোত্রভিত্তিক সমাজ, নিজস্ব ভাষা ও ধর্মবিশ্বাস, কৃষিকাজ, শিকার আর ঘোষ হওয়ার জীবনযাপন সব মিলে গড়ে উঠেছিল এক অসাধারণ সাংস্কৃতিক বৈচিত্র্য। কিন্তু ইউরোপীয়দের আবির্ভাবের পর সবকিছু পাল্টে যেতে থাকে। ক্রিস্টোফার কলম্বাসের আগমন, তারপর ব্রিটিশ, এরপর ফরাসি ও স্প্যানিশ বসতি স্থাপনকারীদের আগমন এই মহাদেশের মূল বাসিন্দাদের জীবনে সূচনা করে এক ভয়াবহ অধ্যায়ের। সংঘর্ষ বাড়তে থাকে, যুদ্ধ আর রোগে মৃত্যু ঘটে লক্ষ লক্ষ মানুষের। ইউরোপীয়রা সঙ্গে নিয়ে আসে আগ্নেয়াস্ত্র, মদ এবং সবচেয়ে ভয়ঙ্কর বসতির লোভ। 1776 সালে যুক্তরাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে শুরু হয় পরিকল্পিত এক উচ্ছেদ প্রক্রিয়া। ভূমি দখলের জন্য গঠিত হয় একের পর এক আইন। এর ধারাবাহিকতায় আসে সবচাইতে নিষ্ঠুর সিদ্ধান্ত। 1830 সালের ইন্ডিয়ান রিমুভাল অ্যাক্ট, প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসনের নেতৃত্বে পাশ হওয়া এই আইনের মাধ্যমে আদিবাসীদের বলা হয় তাদের নিজ ভূমি ছেড়ে পশ্চিমে নির্ধারিত রিজার্ভেশন এলাকায় চলে যেতে। এই কথিত রিজার্ভেশন আসলে ছিল বিচ্ছিন্ন, অনুর্বর ও কঠিন প্রাকৃতিক পরিবেশের কিছু এলাকা, যেখানে কৃষিকাজ করা ছিল কঠিন, খাবার মিলত না সহজে, আর কোথাও কোথাও শীত এতটাই কনকনে ছিল যে বেঁচে থাকাই প্রায় অসম্ভব ছিল। এই উচ্ছেদ অভিযানের সবচাইতে হৃদয় বিদারক চিত্র ছিল চেরোকি জাতির ট্রেইল অফ টিয়ার্স। সেনাবাহিনীর বন্দুকের মুখে প্রায় 16,000 চেরোকিকে 2,000 কিলোমিটার পথ হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় ওকলাহোমায়। ওকলাহোমার বিরান পথ ধরে হাঁটতে হাঁটতে পথে ঠান্ডা, ক্ষুধা আর রোগ ব্যাধিতে মারা যান অন্তত 4,000 নারী ও পুরুষ। এরপর ক্যালিফোর্নিয়ায় শুরু হয় আরেক দুঃস্বপ্ন। 1850 সালের দিকে সোনার খনি আবিষ্কৃত হতেই সেখানে শুরু হয় ভয়াবহ আদিবাসী শিকার অভিযান। সরকার আদিবাসীদের মাথার জন্য পুরস্কার ঘোষণা করেন। একজন আদিবাসীকে হত্যা করলেই মিলত নগদ অর্থ। মাত্র 20 বছরের মধ্যেই নিহত হন প্রায় 1 লাখেরও বেশি আদিবাসী। এভাবেই পশ্চিমে এগোতে থাকে সভ্যতার রথ। একের পর এক গোত্রকে সরিয়ে নেওয়া হয়, একের পর এক যুদ্ধ বাঁধে, একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে মার্কিন সরকার। 1868 সালে ফোর্ট লামারি চুক্তি তার অন্যতম উদাহরণ। লাকোটা জাতিকে ব্ল্যাক হিলস অঞ্চল দেয়া হয়েছিল, কিন্তু যখন সেখানে সোনার খনি পাওয়া যায় তখনই সেই চুক্তি ভেঙে দেওয়া হয়। আদিবাসীদের সরিয়ে সেখানে গড়ে তোলা হয় সোনার খনি ও বসতি। হিসেব বলছে মার্কিন সরকার
350টিরও বেশি চুক্তি করেছিল আদিবাসীদের সঙ্গে, কিন্তু এর প্রায় সবকটি পরবর্তীতে লঙ্ঘন করা হয়েছে। সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে 1890 সালের উইন্ডেন্ডনি গণহত্যায়। সে সময় নতুন এক ধর্মীয় আন্দোলন শুরু হয়েছিল, ঘোস্ট ডান্স। এই নৃত্য ছিল প্রতীকী, এক ধরনের বিশ্বাস থেকে যে একদিন তাদের পূর্বপুরুষরা ফিরে আসবেন, তাদের ভূমি ফিরিয়ে দিবেন, আর ইউরোপীয়দের আগ্রাসনেরও ইতি ঘটবে। কিন্তু মার্কিন সরকার একে বিদ্রোহের প্রস্তুতি ভেবে আতঙ্কিত হয়ে পড়ে। 350 জনেরও অধিক লাখটা নারী, শিশু ও বৃদ্ধকে উইন্ডেন্ডি এলাকায় ঘিরে ফেলা হয়। একজন সৈনিকের ভুল বা উদ্দেশ্য প্রণোদিতভাবে ছোড়া গুলিতে শুরু হয় নির্বিচার গণহত্যা। 300রও বেশি মানুষ সেদিন নিহত হন। অনেকের মরদেহ দিনের পর দিন তুষারে ঢাকা পড়েছিল। এই ঘটনা শুধু একটি গোত্রের নয়, এটি ছিল পুরো আমেরিকার আদিবাসী জনগোষ্ঠীর স্বাধীনতার শেষ অধ্যায়। উইন্ডেন্ডির পরের ইতিহাস ক্রমাগত চুপ করিয়ে দেওয়ার। রিজার্ভেশন এলাকার ভেতর আবদ্ধ করে রাখা হয় তাদের সংস্কৃতি, ভাষা আর বিশ্বাসকে। বহু বছর আদিবাসী শিশুদের জোরপূর্বক বোর্ডিং স্কুলে পাঠানো হতো, যেখানে তাদের নিজস্ব ভাষায় কথা বলা ছিল নিষিদ্ধ। চুল কেটে দেয়া হতো, পরতে হতো ইউরোপীয় পোশাক, মানতে হতো বাইবেলের নিয়মকানুন। লক্ষ্য ছিল একটাই, একটি জাতিকে তাদের শিকড় থেকে বিচ্ছিন্ন করে ফেলা। আজ গোটা আমেরিকা জুড়ে 574টি কথিত উপজাতি গোষ্ঠী রয়েছে। প্রায় 70 লাখ আদিবাসী বাস করেন দেশ জুড়ে, যাদের বড় অংশ 500টিরও বেশি রিজার্ভেশন এলাকায় বসবাস করেন। একসময় যারা পাহাড়, নদী আর তৃণভূমির সন্তান ছিলেন, যাদের কাছে ভূখণ্ড ছিল শুধুই সম্পদ নয়, ছিল পরিচয় আর আত্মার সঙ্গে এক বন্ধন, তাদের ঠেলে দেওয়া হয় ছোট ছোট বিচ্ছিন্ন এলাকায়। একসময় যারা বুনো ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াতেন বিস্তীর্ণ তৃণভূমিতে, আজ তারা জীবনের লড়াইয়ে আটকে আছেন কংক্রিটের দেয়ালের মাঝে। আদিবাসীদের এই রিজার্ভেশনগুলো বাস্তবে যেন একটি পৃথক আমেরিকা, যেখানে সবকিছু নিয়মের বাইরে, সুবিধার বাইরে, মূলধারার বাইরে। একদিকে রয়েছে বঞ্চনার পাহাড়, অন্যদিকে রয়েছে অস্তিত্বের চরম সংকট। এই রিজার্ভেশনগুলো যেন আধুনিক বিশ্বের ভেতরেই একটি থার্ড ওয়ার্ল্ড। নাবাহ নেশন যুক্তরাষ্ট্রের সবচাইতে বড় রিজার্ভেশন। সেই এলাকাতেই 30% পরিবারের নেই পানির সংযোগ, 32% পরিবারে নেই বিদ্যুৎ। 21 শতকের সবচাইতে পরাক্রমশালী দেশের ভেতরেও মানুষ অন্ধকারে দিন কাটায়। এ এক নির্মম বাস্তবতা। পাইনি রিজ রিজার্ভেশন, যা আদিবাসী অঞ্চলগুলোর মধ্যে সবচাইতে দরিদ্র, সেখানকার বেকারত্বের হার প্রায় 90%। গড় আয়ু 66 বছর, যা পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে কম। অথচ একটি আদিবাসী নয় এমন সাধারণ আমেরিকানের গড় আয়ু সেখানে প্রায় 79 বছর। অর্থাৎ শুধুমাত্র পরিচয়ের ভিত্তিতে একজন মানুষ প্রায় 13 বছর আগেই পৃথিবী ছেড়ে চলে যান। এখানে রোগ ব্যাধিও বংশানুক্রমে জন্ম নেয়। ডায়াবেটিক্স, হৃদরোগ, উচ্চ রক্তচাপ আর অপুষ্টি, এসব অসুখ এখানে মহামারীর মতো। কিন্তু স্বাস্থ্যসেবার চিত্রটা আরও করুন। বহু জায়গায় হাসপাতালই নেই, চিকিৎসক পাওয়াই দুর্লভ, ওষুধ নেই, নেই জরুরি পরিষেবাও। IHS বা ইন্ডিয়ান হেলথ সার্ভিস নামে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা থাকলেও তার বাজেট এতটাই অপ্রতুল্য যে সেখানে চিকিৎসা পাওয়া অনেকটাই লটারি জেতার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা যেন বইয়ের পাতায় সীমাবদ্ধ। আদিবাসীদের বেশিরভাগ স্কুলেই পুরনো পাঠ্যক্রম আর সীমিত শিক্ষক নিয়েই কার্যক্রম চলে। পাইন রিজার্ভের মতো এলাকায় 10 জন শিক্ষার্থীর মধ্যে 7 জন মাধ্যমিকের আগেই স্কুল ছাড়েন। অনেক এলাকায় উচ্চশিক্ষার কোনো সুযোগই নেই।
যেসব তরুণ তরুণী একটু উন্নতির স্বপ্ন দেখেন তারা বাধ্য হন রিজার্ভেশন ছেড়ে শহরে যাওয়ার, কিন্তু সেখানেও মুখোমুখি হন বর্ণবাদ, অবজ্ঞা আর সামাজিক বৈষম্যের একটা অদৃশ্য প্রাচীর যেন সবসময় ঘিরে রাখে তাদের, বলে দেয় তুমি মূলধারার কেউ নও। রিজার্ভেশন এলাকায় মাদক, অ্যালকোহল সেবন যেন ভয়াবহ মাত্রা ছাড়িয়ে গিয়েছে। তরুণদের মাঝে হতাশা এমন এক পর্যায়ে পৌঁছেছে যে আত্মহত্যার হার মার্কিন গড়ের চেয়েও 3 গুণেরও বেশি এখানে। আর যখন জীবন এতটাই কঠিন তখন পারিবারিক সহিংসতা, নারী নির্যাতন আর অপরাধের সংখ্যাও বাড়ছে প্রতিনিয়ত। এত বৈষম্যের পরেও রিজার্ভেশনের মানুষ একে কান্নার জায়গা নয়, লড়াইয়ের জায়গা হিসেবেই দেখেন। এখানেই তারা নতুন করে গড়ে তুলেছেন নিজেদের। অনেক রিজার্ভেশনে স্থানীয়ভাবে পরিচালিত স্কুলে আদিবাসী ভাষা শেখানো হয়। পাইন্স, খুব ডান্স পাওয়া উৎসবের মতো ঐতিহ্যবাহী সংস্কৃতি বাঁচিয়ে রাখার চেষ্টাও হয়। স্ট্যান্ডিং রক আন্দোলনের মতো ঘটনা এই আত্মপরিচয়ের জাগরণকেই প্রমাণ করে। 2016 সালে দক্ষিণ ডাকোটায় পাইপলাইন নির্মাণের প্রতিবাদে হাজার হাজার আদিবাসী জড়ো হয়েছিলেন। তবে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, রিজার্ভেশন কি সত্যি স্বায়ত্তশাসিত এলাকা, নাকি এটা কেবল রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের আরেক রূপ? আদিবাসীরা এখানকার ভূমির মালিক হলেও তাদের প্রতিটি বড় সিদ্ধান্ত নিতে হয় ফেডারেল সরকারের অনুমতি নিয়ে। জমি বেচাকেনা, খনিজ সম্পদের ব্যবহার, এমনকি সামাজিক প্রকল্প চালু করতেও দরকার হয় অনুমতির। মূলধারার আমেরিকানরা যেখানে ব্যক্তি অধিকার নিয়ে গর্ব করেন, সেখানে রিজার্ভেশনের মানুষ এখনও নির্ভরশীল থাকেন এক জটিল প্রশাসনিক কাঠামোর উপর। রিজার্ভেশনের জীবন মানে নিজেদের ঘরে থেকেও বারবার প্রমাণ করতে হয় যে আপনি এখানে থাকার যোগ্য কি না। এই আমেরিকায় আপনি নাগরিক হলেও আপনার চিকিৎসা নেই, পানি নেই, শিক্ষা নেই, নিরাপত্তাও নেই। এটা যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিকত্ব। একেবারে খোলাখুলি নয়, কিন্তু প্রতিটি সুবিধার দ্বারে গিয়ে বুঝিয়ে দেয় আপনি সাধারণ আমেরিকান নন। তবুও তারা আছেন, বেঁচে আছেন। এই ভূখণ্ড শুধু জন্মভূমির নয়, এটি তাদের আত্মপরিচয়েরও কেন্দ্রবিন্দু। এখানে তাদের পূর্বপুরুষরা ঘুমিয়ে আছেন। তাদের গান, তাদের ভাষা, তাদের আচার অনুষ্ঠান এখনও জীবিত। রিজার্ভেশন যেন এক আয়না, যেখানে আমেরিকা নিজেই নিজের মুখটা দেখতে পায়, যা ইতিহাসের বইতে খুব একটা ছাপা হয় না। তবু সেই মুখটি আজও জীবিত, কষ্টে জর্জরিত হলেও সোজা হয়ে কিন্তু দাঁড়িয়ে আছে, কারণ তারা এখনও আছেন আর এখানেই আছেন। সেটাই তাদের সবচাইতে বড় জয়। বন্ধুগণ, আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে অল বেল আইকন নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গেই থাকবেন। পরবর্তী কোন বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান তা কমেন্টসে আমাদের জানাবেন। খুব শীঘ্রই আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশ্চর্য দুনিয়ার সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ।